আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন তুষার ঝড় হচ্ছে আর বাঁধন এখন অফিসে যাওয়ার জন্য বের হলো। মাথায় একটু এটা দাও, ঠান্ডা লেগে যাবে তো। এই যে দেখেন ছাপ পড়ে যায়, আমার স্যান্ডেলের সুন্দর করে একটা ছাপ পড়বে। সরি, আজকে বললাম না। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। বাই। এই যে দেখেন তুষার ঝড় হচ্ছে, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। হ্যাঁ, পুরো ঝড় হচ্ছে, ঝড়ের গতিতে তুষারটা পড়ছে। সব কিছু আবার সাদার উপরে সাদা হয়ে যাচ্ছে। তবে ঠান্ডাটা একটু কম লাগতেছে, কারণ যখন তুষার পড়ে তখন ঠান্ডাটা একটু কম লাগে। বাঁধন দেখেন একদম একা। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আমি কথা বলছি কানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেগ শহর থেকে। আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগে করা হয়েছিল, যেদিন আমাদের এখানে তুষার ঝড় হচ্ছিল। পৃথিবীর যেই সব দেশের তাপমাত্রা খুব সহনশীল, তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের তাপমাত্রা। বাংলাদেশের তাপমাত্রাকে বলা হয় নাতিশীতোষ্ণ, মানে না শীত না উষ্ণ, খুবই আরামদায়ক। তাই বাংলাদেশ থেকে কানাডায় আসার পরে যখন প্রথম এরকম তুষার স্নো দেখছি এবং কাছে থেকে এটার মানে তীব্রতাটা উপভোগ করছি, তখন বুঝতে পারছি যে আসলে ঠান্ডার দেশের জীবন যে কত কঠিন এবং এখানকার মানুষের যে কী ধরনের প্রকৃতির সাথে স্ট্রাগল করতে হয়, সেটা যদি নিজ চোখে না দেখতাম তাহলে হয়তো অনেকটাই কল্পনা করতে পারতাম না। দূর থেকে যখন বরফ দেখা যায় তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তুষার শুভ্র সাদা এবং বরফেরও একটা সৌন্দর্য আছে, কিন্তু যতটুকু না সৌন্দর্য তার চাইতে মানে কষ্টটা এবং কষ্টের উপলব্ধিটাই অনেক বেশি। যাই হোক, বরাবরের মতো এই দেশের যেহেতু সিস্টেমটা এভাবে সাজানো হয়েছে, তাই এই দেশে কিন্তু যত ঠান্ডাই পড়ুক জীবন স্বাভাবিকভাবে জীবনের মতোই চলে। দেখতেই পাচ্ছেন যে বাঁধন এখন যে বাস স্টপেজে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই এখানে একটা বাস আসবে। ওর অফিস শুরু হয় দুপুর 2টা থেকে, সেই হিসেব করে ও এখানে যেয়ে দাঁড়ায় এবং 1:57 থেকে 2টার মধ্যেই একটা বাস এখানে চলে আসে। এই যে কথা বলতে বলতেই চলে এলো 662 নাম্বার যে বাস, এই বাসে করে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে যেয়ে সে নামবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা তুষার ঝড় হচ্ছে, যেটা ভিডিওতে দেখতে খুবই সুন্দর লাগছে, চমৎকার, কিন্তু সামনাসামনি এটা ভয়ঙ্কর কষ্টসাধ্য একটা অভিজ্ঞতা। রিয়েল লাইফে এই অভিজ্ঞতাটা যার হয়নি তার পক্ষে কখনো বোঝা সম্ভব না যে শীতের তীব্রতা কত প্রচণ্ড হতে পারে, মানে এই তুষারপাতটা কতটা কষ্টদায়ক একটা অভিজ্ঞতা। যাই হোক, বাঁধনকে প্রতিদিনই আমি এখানে দাঁড়িয়ে অফিসে যাওয়ার সময় বিদায় দেই। ওকে বিদায় দেওয়ার পরে আমি 2-1 মিনিট এখানে দাঁড়িয়ে তারপরে বাসার ভেতরে চলে যাই। আজকের যে অবস্থা দেখতেই পাচ্ছেন, তাতে মনে হচ্ছে না যে এখানে দাঁড়ানো সম্ভব। গাছপালাগুলো দেখতে পাচ্ছেন চারপাশে, সাধারণ যত গাছপালা ছিল সেগুলো গাছে একটা পাতাও নেই, সব পাতা ঝরে পড়ে গেছে। কারণ এতই শীতের তীব্রতা যে এখানে গাছের পাতাগুলো টিকতে পারে না এবং নতুন পাতাও গজাতে পারছে না। কিন্তু এতটুকু আপনাদেরকে আমি নিশ্চিত করছি যে এগুলো একটা গাছও মারা যায়নি, গাছগুলো একদম তরতাজা আছে, শুধু গাছে পাতা নেই। যখন এই ঠান্ডাটা কমে যাবে এবং তুষারপাত বন্ধ হয়ে যাবে, ধীরে ধীরে বরফগুলো গলে যাবে, সামার সিজন শুরু হয়ে যাবে, তখনই কিন্তু খুব দ্রুত এই গাছগুলোতে পাতা চলে আসবে। সেটা হতে হতে মোটামুটি মে মাস চলে আসবে। তো চলুন এখন বাসার ভেতরে চলে যাই, এখানে আর দাঁড়াবো না, কারণ একদম হাত পা সব জমে বরফ হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ থাকলে গায়ে জ্বর চলে আসবে। তাই তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। আমরা আসলে থাকি হচ্ছে মাটির নিচে, মানে মাটি থেকে নিচের দিকে স্বাভাবিক যে গ্রাউন্ডটা, সেখান থেকে আমাদের নিচের দিকে সিঁড়িতে নামতে হয়। সাধারণত সিঁড়িতে ওপরের দিকে সবাই ওঠে, আমরা সিঁড়িতে কিন্তু নিচের দিকে নামি। আর আমাদের বাসাটা যেহেতু নিচে, এই কারণে কিন্তু কোনো আলো বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নেই এবং
কোনো জানালা নেই, কোনো বারান্দা নেই, এরকম কিছু নেই, একটু অনেকটা বদ্ধ। আর এখন বাসায় এসে ভাবলাম যে কিছু কাজ আছে, কাজগুলো সেরে ফেলি। প্রথমে যেটা করছি সেটা হচ্ছে একটু বাসনপত্র মেজে নিলাম। বাসনপত্রগুলো মেজে নেওয়ার পর চিন্তা করছি যে আজকে একটু মাছ রান্না করব। এই হোয়াইট ফিশটা কিনে নিয়ে এসেছিলাম অনেক দিন আগেই, কিন্তু ঠান্ডা এত বেশি যে আর আমারও ঠান্ডা লেগে জ্বর সর্দি হয়ে খারাপ অবস্থা, এই কারণেই মাছটা রান্না করা হয়ে উঠছে না। তাই আজকে এই মাছটা বের করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে আসার জন্য। এখন মাছটা মোটামুটি নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। এখন এই মাছটা আমি কেটে নিচ্ছি। প্রথমেই মাছের যে চারপাশের যে কি বলে এগুলোকে, ফুলকা বলে না কি বলে, এই লেজ টেজগুলো কেটে পরিষ্কার করে নিলাম। কিন্তু মাছের আঁশটাকে আমি এখন ছড়িয়ে নিব না, আঁশটা সহই মাছটা কেটে নিব। তাহলে আমার ধোয়ার সময় আঁশটা পরিষ্কার করে নেওয়াটা সহজ হবে এবং আমার আঁশটা চারিদিকে ছিটাবে না। তা না হলে কিন্তু আমি যদি আস্ত মাছের আঁশটা পরিষ্কার করতে যেতাম এখানে, তাহলে মাছের আঁশগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তো, তারপরে সেটা ক্লিন করাটা আরও ঝামেলা হয়ে যেত। তো মাছটা কাটার পরে ভাবছি যে এত বড় মাছ দুজনের জন্য পুরোটা রান্না করার কোনো দরকার নেই, তাই কিছু ফ্রিজে রেখে দেই। আর আমি এরকম কিছু বক্স ব্যবহার করি, ওয়ান টাইম ইউজের মতো। এই বক্সগুলোর মধ্যে করে আমি ফ্রিজে রাখি, তাহলে আমার কাছে একটু সুবিধা লাগে। এই জন্য 4 পিস আমি এখন উঠিয়ে রাখবো ফ্রিজে, আর বাকি 4 পিস আমি এখন রান্না করব। এটা হচ্ছে কানাডার লেকের মাছ এবং এই মাছগুলো খেতে বাংলাদেশের মাছের মতো অত সুস্বাদু হয় না। আমার ধারণা যে বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদারটা আবহাওয়াটা খুব ভালো, না ঠান্ডা না গরম। এই কারণে যেটা হয় যে বাংলাদেশের মাছ, মাংস, শাক সবজি এগুলো খুব সুস্বাদু হয়। আর বাংলাদেশের নদী নালা খাল বিলে যে পানি থাকে, সেই পানিটা হচ্ছে মিঠা পানি, এই কারণেও মাছের অনেক ভালো স্বাদ হয়। কিন্তু দেশের বাইরে আপনারা যারা এসেছেন বা যারা থাকেন তারা তো জানেন, আর যারা জানেন না, দেশের বাইরের যে আবহাওয়াটা সেটা কিন্তু বাংলাদেশের মতো এরকম না। যেমন আমি যখন সৌদিতে ছিলাম বা মিডল ইস্টে যখন গিয়েছি, আমি কাতারে গিয়েছি, কুয়েতে গিয়েছি, সৌদিতে গিয়েছি, তো মিডল ইস্টে অনেক বেশি গরম থাকে, যার কারণে ওখানকার যে সমুদ্রের মাছ, সেই মাছের কিন্তু খুব একটা সুস্বাদু না। দেখতে খুব সুন্দর কিন্তু খেতে মোটেই সুস্বাদু না এবং অনেক স্মেলি হয়, খুব গন্ধ, এবং সেটা না ভেজে তো খাওয়াই যায় না। আবার কানাডাতে অনেক বেশি ঠান্ডা, কতটা ঠান্ডা সেটা তো একটু আগেই দেখলেন যে বাইরে তুষারঝড় হচ্ছে। তো এই কারণে কানাডার আবার মাছগুলো সমুদ্রের মাছের মতো না, কিন্তু এই মাছগুলোতেও একেবারেই কোনো স্বাদ নেই এবং না ভেজে খুব একটা খাওয়া যায় না। তারপরেও আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এই মাছটা আমি না ভেজেই রান্না করব। তো মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছি পাশে। এখন যেটা করছি যে একটু আলু কেটে নিচ্ছি। আলু কিনে রেখেছিলাম অনেক দিন আগে, কারণ এই ঠান্ডার মধ্যে আসলে বাজারে যে বাজার করে নিয়ে আসা খুবই বেশি কষ্টকর। এজন্য অনেক আগে বেশি করে আলু এনে রেখেছিলাম, 40 এলবির মতো, 40 পাউন্ড, 40 পাউন্ড আলু। এই কারণে যেটা হয়েছে যে আলুতে এখন গাছ বের হয়ে গেছে। এটা এখন এই আলুগুলো আর খেতেও ইচ্ছা করছে না, তাই আর 2-1টা খেয়ে তারপরে বাকি যে কয়েকটা বেঁচে গেছে ওটা ফেলে দিব। আলুর ক্ষেত্রেও একটা খুব মজার তথ্য হচ্ছে, বাংলাদেশের আলু খেতে কিন্তু খুবই মজা, কিন্তু বাংলাদেশের বাইরে এই যে কানাডাতে বা মিডল ইস্টে আমি যে আলু খেয়েছি, এই আলুগুলো কিন্তু খেতে বাংলাদেশের আলুর মতো এত টেস্টি না, এত মজাদার না। এভাবে আলু চিকন চিকন করে কেটে বগুড়ায় যখন আমার নানু বাসায় ছিলাম, তখন আমার নানুরা খুব সুন্দর করে আলুর চচ্চড়ি বানাতো, তখন অনেক মজা লাগতো। তারপরে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, আবার আমাদের নাটোরেও আমরা বা বাংলাদেশের মানুষ সবাই তো আলু ছাড়া কোনো সবজিই হয় না, সেগুলো খেতে অনেক মজা হয়। কিন্তু কানাডাতে এই যে আলুটা কাটছি, ভিডিওতে দেখতে মনে হচ্ছে যে এটা বাংলাদেশের আলুর মতোই, কিন্তু এটাতে কিন্তু আসলে খুব একটা কোনো স্বাদ নেই। আবার ওই সৌদিতেও যখন খেয়েছি তখনও কিন্তু এই সেম অভিজ্ঞতা। এই জন্য বাংলাদেশের খাবার কিন্তু কোনো মতে রান্না করলেই বা একই প্রসেসে বাংলাদেশের খাবার রান্না করলে যত মজা হয়, এখানকার খাবার কিন্তু আসলে অতটা মজা হয় না।
আবার আমি এই যে পেঁয়াজ কেটে নিলাম, এই পেঁয়াজটাও কিন্তু সুস্বাদু না। সো বাংলাদেশের পেঁয়াজ দিয়ে রান্না করলে যেমন মজা হয়, এখানকার পেঁয়াজ দিয়ে কিন্তু ওরকম মজা করে কোনো রান্না করা যায় না। তাই বাংলাদেশে আপনি যত ভালো রাঁধুনি হন না কেন, এইসব দেশে আসার পরে কিন্তু আপনাকে আবার নতুন করে রান্না শিখতে হয়, আবার নতুন করে রান্না এক্সপ্লোর করতে হয় যে এই জিনিস খাবারগুলোতে যেহেতু স্বাদটা তুলনামূলকভাবে কম, তাহলে এটাকে কিভাবে রান্না করলে আরও সুস্বাদু করা যায়। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ ভেজে তার মধ্যে আমি এখন একটা কিউব দিয়ে দিলাম, এটা ম্যাগির হচ্ছে বুলিয়ন স্পাইস। এটা দিলে একটু রান্না মজা হয়। আর সবচেয়ে বড় কথা, আজকে আমার কাছে কোনো বাটা মশলা নেই, বাসায় আদাটাও শেষ হয়ে গেছে, সে কারণেই হচ্ছে এই মশলাটা দিলাম। আদারওয়াইজ আমি এই মশলা কিন্তু সাধারণত ব্যবহার করি না। এটা আমি রেখেই দেই, যদি কোনো দিন এরকম হয় যে আমার কাছে মশলার ঘাটতি পড়ে যায়, সেই দিন আমি এটা রান্নায় ব্যবহার করি। তবে এটা রান্নায় ব্যবহার করলে রান্নাটা খুব টেস্টি হয়ে যায়। এরপরে আমি ধীরে ধীরে হলুদ, মরিচ সব মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি। হালকা একটু লাল মরিচের গুঁড়া দিতে হচ্ছে কেন জানেন? কারণ এটা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে টেস্টি হয় বেশি, কিন্তু কাঁচামরিচ দিয়ে যদি শুধু রান্না করি, এখানকার হলুদের তো রঙ অত সুন্দর আসে না, তখন তরকারির রঙটা মানে ভালো দেখায় না। তো তরকারির রঙ সুন্দর না হলে বাঁধন আবার ওই তরকারিটা খেতে চায় না। সেই কারণে আমি একটু শুকনো মরিচ দিলাম আর একটু কাঁচামরিচ দিলাম, দিয়ে দুটার একটা ব্যালেন্স করে রান্না করছি, যাতে করে রান্নাটা একটু মজা হয় এবং দেখতেও সুন্দর হয়। আর এই মাছটা কাটার সময় দেখলাম যে এই মাছে গন্ধটা একটু কম, তাই ভাবলাম আজকে একটু মাছটা না ভেজে আমি মাছটা এরকম কষিয়ে নিয়ে রান্না করে দেখি কেমন হয়। আমার কাটার সময় যে অনুভূতিটা হলো, খেতে খুব একটা খারাপ হবে না। এই কি যে মাছের তো স্বাদ কম, সেই জন্য একটু স্বাদ কম হবে, কিন্তু যে গন্ধটা, মাছের যে এই দেশের মাছের এক ধরনের গন্ধ হয়, সেই গন্ধটা এই মাছের তুলনামূলকভাবে কম। সেজন্যই মাছটা ভাবলাম যে একটু কাঁচাই কষিয়ে নিয়ে রান্না করে খাই। আসলে মাছ ভাজা করে রান্না করে খাওয়া কিন্তু খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো না, সেক্ষেত্রে মাছের পুষ্টিটাও কিন্তু ঠিকমতো পাওয়া যায় না। তারপরেও আমাদের বাধ্য হয়ে খেতে হয়। এখন যেটা করব, আমি মাছটাকে খুব ভালো করে আগে কষিয়ে নেব এই মশলাটার মধ্যে। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন এই রান্নার নিয়ম হচ্ছে যে মাছটাকে বাটিতে উঠিয়ে রেখে তরকারিটা রান্না করে যখন রান্না হয়ে আসবে, ওই সময় আবার মাছটা মিশিয়ে দেয়া। কিন্তু আমি যেহেতু আজকে ভাবছি যে শাক দিয়ে রান্না করব এবং খুব অল্প পরিমাণে তরকারি দুজনের জন্য, তাই মাছটাকে আর আমি উঠাবো না, না উঠিয়ে এই মাছটা কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু পানি দিলাম, দিয়ে এর ভেতরেই এখন আমি আলু আর একটু পরে আমি শাকটা কিন্তু মিশিয়ে দিব। আসলে শাকসবজি তো স্বাস্থ্যের জন্য খুব ভালো, কিন্তু এখানে ফ্রেশ শাকসবজি সেভাবে পাওয়া যায় না, ফ্রোজেনই খেতে হয়, আবার মাঝে মাঝে ফ্রেশও খাওয়া হয়। তো আমি যেটা করি যে শাকসবজির সাথে একটু মাছ দিয়ে রান্না করি। এই মাছ যদি খালি ভুনা করে খাওয়া হয় তাহলে খেতে আরও ভালো লাগবে, বা ভাজি করে খেলে বা ভেজে ভর্তা করে খেলে, এইসব করে খেলে খুব মজা লাগবে। কিন্তু সবজিটা তখন আবার আলাদা খালি রান্না করলে খেতে আরও খারাপ লাগবে। তাই আমি বিভিন্ন রকম সবজি দিয়ে, ফুলকপি বলেন, তারপরে ব্রাসেলস স্প্রাউট বলেন বা স্যালারি বলেন, এগুলো দিয়ে দিয়ে আমি মাছ দিয়ে রান্না করি, এবং আমার কাছে মনে হয় যে খুব একটা খারাপ হয় না। আর যেহেতু বাঁধনও খেতে পারে, তার মানে মোটামুটি খাওয়া যায়। আর এখন এই যে দেখতে পাচ্ছেন যে শাকের একটা ফ্রোজেন টুকরা, ওইটা এখন আমি এই পাশ দিয়ে দিব, একটু পরেই কিন্তু এটা গলে যাবে, গলে একদম সুন্দর করে মিশে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে শাক রান্নাটা হয়েই গেছে, এবং একটু উচ্চ তাপে রান্না করলাম যাতে করে শাকের কালারটা কালো না হয়ে যায়। আশা করি খারাপ হয় নাই। আর তার সাথে একটু ডাল বসিয়ে দিয়েছি, কারণ ডাল না হলে কিন্তু বাঁধন আবার ভাত খেতে বসবে না। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।